স্কলারশিপস অ্যান্ড ফান্ডিং। আমরা যখন বিদেশে অ্যাপ্লাই করার প্রসেসটা শুরু করি, আমাদের সবার মনে ওয়ান অফ দ্য ফার্স্ট কোয়েশ্চেন যেটা মাথায় আসে হচ্ছে যে আমি যদি বিদেশে চান্সও পাই পড়াশোনা করার, তাহলে আমি পুরো জিনিসটাকে ফান্ড কিভাবে করব। আমাদের অনেকজনেরই ইন্টারেস্ট থাকে যে আমরা ফুল স্কলারশিপ নিয়ে পড়তে যেতে চাই, আবার অনেকের থাকে হচ্ছে যে না পার্শিয়াল একটা স্কলারশিপ পেলেই আমার হবে, আবার অনেকে থাকে যে স্কলারশিপ পেতে চাই বাট আমাদের মন মতো স্কলারশিপটা আমরা শেষমেশ গিয়ে পাই না, এবং এই কারণে গিয়ে আমাদের ওভারঅল প্ল্যানটা পুরোপুরি চেঞ্জ করতে হয়। সো আজকের ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব যে পপুলার দেশগুলো আছে যেখানে আমরা সাধারণত বিদেশে পড়তে যেতে বেশি ইন্টারেস্টেড থাকি, তাদের বিভিন্ন যে পপুলার স্কলারশিপসগুলো আছে সেগুলো নিয়ে, স্কলারশিপের পাশাপাশি তাদের যে ইন্টার্নশিপ অপরচুনিটিসগুলো আছে বা তারা যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকে বিভিন্ন ওয়ার্ক অপরচুনিটিসগুলো দেয় সেগুলো নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আমরা এটা নিয়েও আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের রেজুমেকে বা আমাদের সিভিকে স্কলারশিপের জন্য উপযুক্ত বানাতে পারি, এবং যখন আমরা স্কলারশিপ এসে লিখি তখন আমাদের মাথায় কি কি বিষয় রাখতে হয় বা কি কি বিষয় নিয়ে আমাদের খেয়াল রাখতে হয় একটা প্রপার এবং একটা প্রফেশনাল স্কলারশিপ এসে লেখার জন্য। তো একদম ফার্স্টেই স্টার্ট করা যাক ইউকে দিয়ে। ইউকেতে পড়াশোনা করার খরচ, থাকা খাওয়ার খরচ অনেক বেশি। সো যখনই আমরা ইউকেতে পড়াশোনা করতে যাওয়ার কথা ভাবি, আমাদের মাথায় কিন্তু এটা একটা মেন্টাল ব্যারিয়ার হিসেবে কাজ করে যে আমি সেখানে অ্যাকচুয়ালি আমার পড়াশোনা ফান্ড কিভাবে করব, বা আমি যে থাকবো সেখানে 1 বছর হোক 4 বছর হোক আমি এই থাকাটাকে ফান্ড করব কিভাবে। ইউকেতে কিন্তু পপুলার কিছু ফুল স্কলারশিপ প্রোগ্রামস আছে, যে স্কলারশিপ প্রোগ্রামসগুলোতে যদি আমরা চান্স পাই তাহলে আমরা আমাদের পুরো পড়াশোনাটা ফান্ড করতে পারবো। তার পাশাপাশি মাসে মাসে একটা স্টাইপেন্ডও পাবো, যার মাধ্যমে আমরা আমাদের থাকা খাওয়ার খরচটাও চালাতে পারবো। প্রথম যেই পপুলার স্কলারশিপ আছে সেটা হলো কমনওয়েলথ স্কলারশিপ। কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে রিসার্চ করবেন তাদের ওয়েবসাইটে গিয়ে, বাট কমনওয়েলথ স্কলারশিপ হচ্ছে ইউকের সাইড থেকে এটা কমনওয়েলথ যেই কান্ট্রিজগুলো আছে, যেমন বাংলাদেশ, যেমন নেপাল, এরকম কমনওয়েলথ যেই দেশগুলো আছে তাদের জন্য, তাদের স্টুডেন্টসদের জন্য স্পেসিফিক্যালি এই স্কলারশিপগুলো দেওয়া হয়। এবং আমাদের দেশেও কিন্তু কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে প্রতি বছর অনেক ট্যালেন্টেড স্টুডেন্টসরা বাইরে যায় পড়তে। ডেডলাইনগুলো সম্পর্কে একটু সতর্ক থাকবেন, এগুলো ডেডলাইন সাধারণত দেখা যায় ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন টাইমলাইনের সাথে মিলে না, যাতে মিস না করে ফেলেন। নেক্সট যে পপুলার স্কলারশিপ হচ্ছে সেটা হলো শেভনিং স্কলারশিপ, যেই স্কলারশিপটা নিয়ে আমিও ইউকে পড়তে গিয়েছিলাম। এটাও কিন্তু একটা সম্পূর্ণ ফুল স্কলারশিপ, এবং এর পাশাপাশি এই স্কলারশিপে কিন্তু আপনাকে থাকা খাওয়ার খরচটাও দেওয়া হয়। কমনওয়েলথ স্কলারশিপেও কিন্তু থাকা খাওয়ার খরচটা প্রোভাইড করে দেওয়া হয়। শেভনিং স্কলারশিপের কথা যদি বলি, শেভনিং স্কলারশিপ ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে দেওয়া হয়। অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট অবস্থায় অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার যদি পার্ট টাইম কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, ওই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনাকে শেভনিং স্কলারশিপ দেওয়া হয়। আপনি যদি একজন ফুল টাইম এমপ্লয়ি হয়ে থাকেন কোনো জায়গায়, আপনি গ্র্যাজুয়েট করে ফেলেছেন, গ্র্যাজুয়েট করার পরে আপনার ফুল টাইম কাজ করার এক্সপিরিয়েন্স আছে, তাহলে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাও আপনি এখানে ইউজ করতে পারবেন। ইউজুয়ালি যেটা হয় হচ্ছে ফুল টাইম এক্সপিরিয়েন্সটা যদি 2 বছরের থাকে, পার্ট টাইম এক্সপিরিয়েন্সটা আমাদের ডাবল দেখাতে হয়, অর্থাৎ 4 বছর ধরে পার্ট টাইমের যে এক্সপিরিয়েন্সটা থাকে সেটাকে 2 বছর ফুল টাইম এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হয়। সো এই ব্যাপারগুলো নিয়ে একটু সাবধান থাকবেন। শেভনিং স্কলারশিপ নিয়ে আরও ডিটেলসে যদি জানতে চান আমরা এটার উপর একটা আলাদা ভিডিও তৈরি করতে পারি, বাট এটাও কিন্তু খুবই পপুলার একটা স্কলারশিপ ইউকেতে পড়তে যাওয়ার। ইউকেতে পড়তে যাওয়ার আরেকটা পপুলার স্কলারশিপ হচ্ছে ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ, যেটা ব্রিটিশ কাউন্সিল এবং ইউকে একসাথে আপনাকে দিয়ে থাকে ইউকেতে পড়তে যাওয়ার জন্য। এটা সম্পর্কে জানতে হলে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে গিয়েও আপনি দেখতে পারবেন, সো দ্যাট একদম আপ টু ডেট ইনফরমেশনটা পেয়ে যান। এছাড়াও ইউনিভার্সিটি স্পেসিফিক কিছু স্কলারশিপস থাকে যেগুলো ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়। এটা সাধারণত দেখা যায় যে আমেরিকান যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে আরও একটা মানে লুক্রেটিভ একটা অ্যামাউন্ট, আরও ভালো ভালো অ্যামাউন্ট দেওয়া যেতে পারে, বা আরও বেশি পরিমাণে স্কলারশিপস সেখানে অ্যাভেলেবল থাকে। ইউকেতে আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও বলি, ইউনিভার্সিটি বেসড স্কলারশিপসগুলো খুব একটা বেশি নাই, আর তার থেকেও বড় কথা হচ্ছে যে সেটার অ্যামাউন্টটা খুব বেশি সিগনিফিক্যান্ট না। সো মনে করেন আপনার যদি ইউনিভার্সিটির পড়াশোনার খরচই হয় 20-30 হাজার পাউন্ড, সেখানে যদি আপনাকে 1-2 হাজার পাউন্ড বা 3-4 হাজার পাউন্ডের একটা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জাস্ট ওই স্কলারশিপটা দিয়ে খুব একটা লাভ হচ্ছে না। আপনার মাল্টিপল জায়গা থেকে বিভিন্ন স্কলারশিপ সিকিউর করতে হবে, তারপরে গিয়ে আপনি হয়তো একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট কভার করতে পারবেন। বাট ইভেন দ্যাট অ্যাসাইড, আপনার ইউনিভার্সিটিতে বিভিন্ন লিডারশিপ স্কলারশিপস আছে নাকি, বিভিন্ন ওয়েমেন বেসড স্কলারশিপস আছে নাকি, আপনি যদি একটা ফিমেল স্টুডেন্ট হয়ে থাকেন, বা কোনো কান্ট্রি স্পেসিফিক স্কলারশিপস আছে নাকি, কমনওয়েলথ স্কলারশিপের মতো যে আপনার হয়তো বা সাউথ ইস্ট এশিয়ান কোনো কান্ট্রিজদের জন্য আলাদা কিছু স্কলারশিপ, এরকম কোনো স্কলারশিপস আছে নাকি একটু আলাদা করে দেখবেন। তাহলে দেখা যাবে যে সেখানেও অ্যাটলিস্ট যদি অ্যাপ্লাই করে রাখেন, কোনোভাবে যদি লাকিলি আপনি চান্স পেয়ে যান,
সেটা কিছুটা হলেও আপনার অ্যামাউন্টটা কভার করবে। এরও পাশাপাশি কিছু এক্সটার্নাল ফান্ডিং বডিজ আছে যেগুলো ইউজুয়ালি ইউকে বেসড হয় বা বাংলাদেশ বেসড হয়, যারা হচ্ছে প্রতি বছর বিভিন্ন স্টুডেন্টদেরকে ইউকেতে পড়তে যাওয়ার জন্য কিছু আলাদা স্কলারশিপস দিয়ে থাকে। আপনিও একটু রিসার্চ করে দেখেন যে বাংলাদেশে কোন কোন অর্গানাইজেশনস এরকম ফান্ড করে। যেমন দেখা যায় যে আগা খান স্কলারশিপ নামের একটা স্কলারশিপও কিন্তু আছে বাংলাদেশে পপুলার, যেটা বিভিন্ন ক্ষেত্রে স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিয়ে থাকে আগা খান ফাউন্ডেশন থেকে। সো এরকম আর কি কি ফাউন্ডেশন আছে যেখান থেকে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের স্কলারশিপ দেওয়া হয় বাইরে পড়তে যাওয়ার জন্য, রিসার্চ করে দেখেন। আপনার অ্যাপ্লিকেশনের একটু অ্যাডভান্সে রিসার্চ করে দেখবেন, সো দ্যাট আপনি আগে থেকেই জানতে পারেন যে কোনগুলোর জন্য আপনি এলিজিবল, কোনগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কোনগুলোর জন্য পারবেন না। তাহলে আসবে অ্যাপ্লাই করার সময় গিয়ে তাড়াহুড়া লেগে যাবে না। এরপরে আসি ইউএসএতে। ইউএসএ কিন্তু স্টুডেন্টদের জন্য অত্যন্ত একটা পপুলার ডেস্টিনেশন প্রতি বছর বিদেশে পড়তে যাওয়ার। সো ইউএসএতেও আপনি যখন অ্যাপ্লাই করবেন বিভিন্ন স্কলারশিপ নিয়ে রিসার্চ করবেন। আন্ডারগ্র্যাড প্রোগ্রামের জন্য বা অনার্সের জন্য যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে একটু দেখে নেবেন যে ইউনিভার্সিটি বেসড যে স্কলারশিপসগুলো আছে সেগুলো আপনাকে কতটুকু সাপোর্ট করবে। ইউএসএতে অ্যাপ্লাই করার সময় নিড বেসড, নিড ব্লাইন্ড, মেরিট বেসড স্কলারশিপস এগুলো সম্পর্কে একটু রিসার্চ করে নেবেন। একটা ইউনিভার্সিটি যদি নিড ব্লাইন্ড হয় তার অর্থ হচ্ছে যে আপনি ওই ইউনিভার্সিটিতে পড়ার জন্য পে করতে পারবেন নাকি না, এইটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে না আপনার অ্যাপ্লিকেশন প্রসেসে। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন তারা শুধুমাত্র আপনার মেরিটের উপর বেস করে জাজ করবে। আবার একই ক্ষেত্রে নিড বেসড ইউনিভার্সিটিজ আছে যারা হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি নিড আছে নাকি না ফাইন্যান্সিয়াল এইডের সেটাকে কনসিডার করে আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাসেস করবে। সো অফকোর্স আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন নাকি না, যদি সেই ইউনিভার্সিটির কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেটা নিড বেসড নাকি নিড ব্লাইন্ড এটা একটু দেখে নেবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। এর পাশাপাশি ইউএসএতে যাওয়ার জন্য কিন্তু মাস্টার্সের জন্য স্পেশালি যারা পড়তে যায় তাদের মধ্যে খুবই জনপ্রিয় একটা স্কলারশিপ হচ্ছে ফুলব্রাইট স্কলারশিপ। আমার বোনও কিন্তু ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে গিয়েছে। এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ, অর্থাৎ আপনার পড়াশোনার সম্পূর্ণ খরচ এই স্কলারশিপটা বেয়ার করবে এবং এটা কিন্তু একটা খুবই প্রেস্টিজিয়াস স্কলারশিপ অ্যাজ ওয়েল। এটা যে শুধুমাত্র আপনার পড়াশোনার খরচই বের করবে তা কিন্তু না, ফুলব্রাইট স্কলারশিপেও কিন্তু আপনাকে মাসে মাসে একটা স্টাইপেন্ড দেওয়া হবে, যে স্টাইপেন্ড দিয়ে আপনি আপনার থাকা খাওয়ার খরচও বের করতে পারবেন। আপনি যদি ইউএসএতে পড়তে যান স্কলারশিপের পাশাপাশি আরও অনেক অপরচুনিটিস আছে, যে অপরচুনিটিসগুলো দিয়ে আপনি কিছুটা হলেও আপনার ফাইন্যান্সেস কভার করতে পারবেন। দেখা যাবে যে ইউনিভার্সিটি বেসড কিছু ওয়ার্ক অপরচুনিটিস থাকতে পারে, ইন্টার্নশিপ অপরচুনিটিস থাকতে পারে, টিএ রোল থাকতে পারে বা টিএ শিপ থাকতে পারে, এগুলো নিয়েও একটু রিসার্চ করে দেখবেন। পাশাপাশি যদি একটা সাইড ইনকাম হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওভারঅল সেখানে থাকা খাওয়া নিজের খরচ চালানোর ব্যাপারটা খুবই কমফোর্টেবল হয়ে যেতে পারে। এরপর আসি জার্মানিতে। জার্মানি কিন্তু স্টুডেন্টদের জন্য খুবই লো কস্ট একটা অপশন। দেখা যায় যে ইউনিভার্সিটি এডুকেশন জার্মানিতে অনেকটাই অ্যাফোর্ডেবল, কিন্তু জার্মানিতে আবার থাকা খাওয়ার খরচ কিন্তু অনেক বেশি। আর আপনি যদি স্কলারশিপ না পেয়ে যান বা একদমই স্কলারশিপ না নিয়ে যান তাহলে থাকা খাওয়ার পাশাপাশি আপনার ইউনিভার্সিটি কস্টটাও তখন আপনার এক্সপেন্সেসে অ্যাড হয়ে যাবে। জার্মানিতে পড়তে যাওয়ার জন্য ডাড স্কলারশিপ খুবই একটা পপুলার স্কলারশিপ, অনেক স্টুডেন্টসরাই এটা নেয় এবং প্রতি বছর বাংলাদেশ থেকেও অনেক স্টুডেন্টস কিন্তু ডাচ স্কলারশিপস নিয়ে জার্মানিতে পড়তে যায়। সো এই স্কলারশিপটা সম্পর্কে একটু রিসার্চ করবেন। জার্মানিতে গিয়ে কি কি পার্ট টাইম জব অপরচুনিটিস আছে সেটা নিয়েও একটু রিসার্চ করে দেখবেন। ইন্টার্নশিপ অপরচুনিটিস আপনার ফিল্ডের সাথে রিলেটেড কি কি থাকতে পারে রিসার্চ করে দেখবেন, সো দ্যাট সাইডে একটা ছোটোখাটো ইনকাম যদি আপনি করতে পারেন অফকোর্স অ্যাগেন সেটাও কিন্তু আপনার ওভারঅল ওখানকার থাকা খাওয়ার খরচটা চালাতে অনেক হেল্প করবে। এরপর আসি ক্যানাডাতে। ক্যানাডাও কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য খুবই পপুলার একটা ডেস্টিনেশন। চেক করে দেখবেন যে আপনার ওয়ার্ক স্টাডি অপশনসগুলো কি কি আছে, আপনি অফ ক্যাম্পাস কি কি কাজ করতে পারবেন, অনেক ওয়ার্ক অপরচুনিটিস থেকে থাকে। কোঅপ প্রোগ্রামের আন্ডারেও দেখা যায় যে আপনাকে আপনার যেই ফিল্ড আছে সেই ফিল্ডের সাথে রেলেভেন্ট পেইড ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে কানেক্ট করে দেয় বা পেইড ওয়ার্ক অপরচুনিটির সাথে কানেক্ট করে দেয়, যাতে করে আপনি আপনার ফিল্ডে এক্সপিরিয়েন্সও গেইন করতে পারেন, তার পাশাপাশি একটা ইনকামও করতে পারেন। এরপরে আসি অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াও কিন্তু স্টুডেন্টদের জন্য অত্যন্ত একটি পপুলার ডেস্টিনেশন ফার্দার স্টাডিজের জন্য। অস্ট্রেলিয়াতে বিভিন্ন স্কলারশিপ অপরচুনিটিস নিয়ে রিসার্চ করতে পারেন। নিড বেসড স্কলারশিপস আছে, মেরিট বেসড স্কলারশিপ আছে। আপনি যেই ফিল্ডে পড়াশোনা করছেন সেই ফিল্ডের সাথে রেলেভেন্ট স্কলারশিপসও আপনি পেতে পারেন। তার পাশাপাশি অফকোর্স পার্ট টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ আছে, যার মাধ্যমে আপনি কিছুটা সাইড ইনকাম করতে পারবেন, যেটার মাধ্যমে আপনি আপনার পড়াশোনা বা পড়াশোনার খরচের কিছুটা চালাতে পারেন বা চাইলে সেটা আপনার থাকা খাওয়ার খরচেও কাজে লাগাতে পারেন। অস্ট্রেলিয়াতে যে একটা খুবই পপুলার স্কলারশিপের নাম হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ, যেটা সাধারণত টার্সারি এডুকেশনের জন্য ফুল স্কলারশিপ দিয়ে থাকে বাংলাদেশি স্টুডেন্টসদেরকে। সো আপনি অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস সম্পর্কেও একটু রিসার্চ করে দেখেন। যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে তো খুবই ভালো, এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন। খুবই
প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ অস্ট্রেলিয়াতে পড়তে যাওয়ার জন্য। এর পাশাপাশি অফকোর্স পার্ট টাইম যেই ওয়ার্ক অপরচুনিটিসগুলো আছে সেগুলো নিয়ে রিসার্চ করেন, আপনার ফিল্ডের সাথে রেলেভেন্ট কী কী ওয়ার্ক অপরচুনিটিস থাকতে পারে রিসার্চ করে দেখেন। হোপফুলি যদি আপনি এর মধ্যে যে কোনো একটাও সিকিউর করতে পারেন, আপনার পড়াশোনা বা থাকা খাওয়ার কোনো একটার কিছুটা হলেও খরচ আপনি কভার করতে পারবেন। এরপর চলে আসি, আমরা যদি সিদ্ধান্ত নিয়েই থাকি যে আমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব, তাহলে এই প্রসেসটা অ্যাকচুয়ালি কিভাবে শুরু করা উচিত। সো একদম ফার্স্টে বিভিন্ন স্কলারশিপ এবং ফান্ডিং যে অপরচুনিটিসগুলো আছে এগুলো নিয়ে একটু রিসার্চ করেন। আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশ, যে ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন সেই ইউনিভার্সিটির পার্সপেক্টিভে। যেমন আমরা বিভিন্ন দেশে কীরকম স্কলারশিপস অ্যাভেলেবেল আছে সেগুলো তো দেখলামই। এই স্কলারশিপগুলোর যে ভেরিফাইড ওয়েবসাইটগুলো আছে, রিলায়েবল বা ডিপেন্ডেবল যেই সোর্সেসগুলো আছে, সেই সোর্সেসগুলো থেকে এই স্কলারশিপগুলোর আপডেটেড ইনফরমেশনগুলো খুঁজে বের করব। যেমন এই স্কলারশিপগুলো কবে থেকে স্টার্ট হবে, স্কলারশিপের ডেডলাইন কবে, স্কলারশিপের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন, স্কলারশিপের অ্যাকচুয়ালি কোন কোন ক্রাইটেরিয়া মিট করতে হবে ওই স্কলারশিপ পাওয়ার জন্য। এই সকল বিষয়গুলো কিন্তু তাদের যেই ভেরিফাইড ওয়েবসাইট আছে সেখান থেকেই আপনি নেবেন, অন্য কোনো সোর্স থেকে না নেওয়াই বেটার, এবং নিয়ে আপনার প্রিপারেশনটা ঠিক সেভাবে স্টার্ট করবেন। এরপরে স্কলারশিপের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী সেগুলো নিয়ে একটু রিসার্চ করেন। অর্থাৎ এই স্কলারশিপগুলো পাওয়ার জন্য আপনার কোন কোন ক্রাইটেরিয়া মিট করতে হবে। আপনার কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, আপনার একটা মিনিমাম সিজিপিএ রিকোয়ারমেন্ট আছে, নাকি আপনার অন্যান্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রয়োজন, নাকি অন্য কোনো রিকোয়ারমেন্ট আছে, এগুলো একটু দেখে নেবেন। অনেক স্কলারশিপের কিন্তু একটা মিনিমাম সিজিপিএ রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়, বিভিন্ন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়। আবার কিছু কিছু স্কলারশিপে তো এই ক্রাইটেরিয়া থাকে যে স্কলারশিপটা নিয়ে যদি আপনি দেশের বাইরে পড়তে যান তাহলে আপনার পড়াশোনা শেষ করে দেশে ম্যান্ডেটরিলি ফেরত আসতে হবে অন্তত নির্দিষ্ট কিছু সময়ের জন্য। সো এই সকল যে ক্রাইটেরিয়াগুলো আছে এলিজিবিলিটির জন্য এগুলো একটু দেখে নেবেন। স্কলারশিপটা পাওয়ার জন্য আপনার কী কী যোগ্যতা প্রয়োজন সেগুলো সম্পর্কে একটু রিসার্চ করে নেবেন, যাতে জেনে বুঝে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যেই স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন সেগুলো আপনারা একটু কেয়ারফুলি দেখবেন এবং এটার একটা চেকলিস্ট তৈরি করে ফেলবেন। অর্থাৎ এই স্কলারশিপের জন্য ধরেন আপনি একটা স্কলারশিপ পিক করলেন, এটার জন্য হয়তো বা আপনার সিভি প্রয়োজন হবে, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রয়োজন হবে, আপনার রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে, আপনার এর পাশাপাশি হয়তো একটা আলাদা এসে প্রয়োজন হবে বা অনেকগুলো আলাদা এসে প্রয়োজন হতে পারে। সো কী কী ডকুমেন্টেশন প্রয়োজন সেটার একটা চেকলিস্ট তৈরি করে ফেলেন, যাতে লাস্ট মোমেন্টে কোনো কিছু মিস না হয়ে যায় এবং সময় থাকতেই আপনি প্রতিটা ডকুমেন্ট প্রিপারেশন শুরু করে দিতে পারেন। যেই স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের যা যা ইনস্ট্রাকশনস আছে বা যেই গাইডলাইনগুলো আছে সেগুলো রিলায়েবল ওয়েবসাইট থেকে খুঁজে বের করবেন। সাধারণত প্রেস্টিজিয়াস বড় বড় যে স্কলারশিপগুলো আছে তাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট রয়েছে। তাদের ওয়েবসাইটে গেলে আপনি একদম আপ টু ডেট ডিটেইলড ইনফরমেশন খুঁজে পাবেন। সেখানে গিয়ে দেখবেন যে তাদের অ্যাপ্লিকেশন করার প্রসিজিয়ারটা কীরকম, তাদের গাইডলাইন কী কী, তাদের রিকোয়ারমেন্ট কী কী, সব কিছু জেনে বুঝে অ্যাপ্লিকেশন স্টার্ট করবেন। অর্গানাইজ অ্যান্ড প্ল্যান অ্যাহেড, অর্থাৎ স্কলারশিপের অ্যাপ্লিকেশন বা স্কলারশিপের যাবতীয় যা যা বিষয় রয়েছে এগুলো লাস্ট মুহূর্তের জন্য রেখে দিবেন না। আপনি যখন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন শুরু করছেন তারও আগে থেকে পারলে স্কলারশিপের রিসার্চ করা স্টার্ট করেন। কারণ দেখা যায়, আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের টাইমের আরও আগে থেকে অ্যাকচুয়ালি আমার স্কলারশিপ অ্যাপ্লিকেশন শুরু করেছিলাম। প্রায় 1.5 বছর সময় নিয়ে আমি স্কলারশিপের জন্য কিভাবে নিজেকে তৈরি করতে হবে, কী কী ডকুমেন্টেশন প্রয়োজন, স্কলারশিপ ডেডলাইন কী কী, ইনফরমেশন কী কী, সব কিছু নিয়ে রিসার্চ শুরু করে দিয়েছিলাম। সো সব রকমের প্রসেসের জন্য আগে থেকে প্রিপারেশন নেবেন, প্ল্যান আহেড, সো দ্যাট যখন আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনটা স্টার্ট করেছেন তখন আপনি একদম ওয়েল ইনফর্মডভাবে স্কলারশিপের সব ডকুমেন্টস কালেক্ট করে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট করতে পারেন। সিক স্ট্রং রেকমেন্ডেশন লেটার্স, অর্থাৎ আপনার এই পুরো স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রসেসে আপনাকে রেকমেন্ডেশন লেটার্স ম্যানেজ করতে হবে। এই রেকমেন্ডেশন লেটার্সগুলো সাধারণত আপনার একাডেমিক টিচার্স হতে পারে, অথবা আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনার ডিরেক্ট বস বা ডিরেক্ট লাইন ম্যানেজার হতে পারে। সো একটা প্রফেশনাল রেকমেন্ডেশন লেটারও হতে পারে। আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমি যখন শেভনিং স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি আমার একটা প্রফেশনাল রেকমেন্ডেশন ম্যানেজ করা লেগেছিল, তার পাশাপাশি একটা একাডেমিক রেকমেন্ডেশন লেটারও ম্যানেজ করা লেগেছিল। কাদের থেকে রেকমেন্ডেশন লেটার নিচ্ছেন এটা অনেক 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 ক্রিটিক্যালি দেখবেন এবং অনেক ক্রিটিক্যালি এই মানুষগুলোকে বেছে নেবেন। আপনার লাইন ম্যানেজার এমন কারো থেকে আপনি আপনার রেকমেন্ডেশনটা নেবেন যার অ্যাকচুয়ালি অনেক প্রফেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, যে খুবই ক্রেডিবল একজন ব্যক্তি এবং যার রেকমেন্ডেশনে একটা ওয়েট আছে, অর্থাৎ তিনি যে আপনাকে রেকমেন্ড করেছেন এটা খুব পজিটিভলি
দেখা হবে। সো রেকমেন্ডেশনটা অ্যাকচুয়ালি আপনার লাইন ম্যানেজারের হতে পারে, লাইন ম্যানেজারের হতে পারে, বা আরও সিনিয়র কারোরও হতে পারে আপনার অর্গানাইজেশনে। যত বেশি তার যোগ্যতা থাকবে, ক্রেডিবিলিটি থাকবে, তত কিন্তু স্ট্রং হবে আপনার অ্যাপ্লিকেশনটা। একইভাবে আপনি যদি একাডেমিক রেকমেন্ডেশনই খুঁজে থাকেন, তাহলে প্রফেসরসদের থেকে যদি আপনি রেকমেন্ডেশনটা নেন, তাহলে এটা অনেক স্ট্রং হবে। চেষ্টা করবেন একটু সিনিয়র প্রফেসরস যারা আছেন, যারা আপনার কাজ সম্পর্কে জানেন, যারা আপনাকে ভালোভাবে চেনেন, যারা আপনাকে পছন্দ করেন অফকোর্স, তাদের থেকে রেকমেন্ডেশন লেটারটা নিতে, তাহলে অফকোর্স সেই দিক দিয়েও আপনার অ্যাপ্লিকেশনটা স্ট্রং হবে অনেক। আপনার রেজুমে বা সিভিকে প্রফেশনালি একদম প্রপারলি পলিশ করে ফেলবেন। আমাদের অধিকাংশ মানুষদের কিন্তু সিভিটা আপ টু ডেট থাকে না, অর্থাৎ অনেক বছর আগে লিখেছি, অনেক বছর আগে ড্রাফট করেছি, এরকম একটা সিভি থাকে, আপ টু ডেট থাকে না, রিসেন্ট এক্সপিরিয়েন্সেস ইনক্লুড করা থাকে না, ফরম্যাটিং ঠিকঠাক থাকে না, ইনফরমেশনগুলো ঠিকঠাক থাকে না, গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, বা প্রুফ রিডিং এরর থাকে, ফরম্যাটিং এরর থাকে। এই সকল বিষয়গুলো আপনার অ্যাপ্লিকেশনের আগে থেকেই গুছিয়ে রাখবেন, সিভিটাকে একদম আপ টু ডেট করে রাখবেন, ফরম্যাটিং ইস্যুস ফিক্স করে রাখবেন, প্রুফ রিডিং এররগুলো ঠিক করে রাখবেন। একটা প্রফেশনাল সিভি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে আপনার স্কলারশিপের জন্য, আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য। অফকোর্স আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের পাশাপাশিও ওভারঅল একটা প্রফেশনাল সিভি আপনাকে লাইফের সব জায়গায় হেল্প করবে। সো প্লিজ মেক ইট আপ টু ডেট, ফরম্যাটিং এরার্স ফিক্স করে রাখবেন। অনেক টেমপ্লেট কিন্তু পাওয়া যায় অনলাইনে, যেগুলো অনেক ভালো, অনেক প্রফেশনাল। দরকার হলে সেই টেমপ্লেটের উপর ফেলেই আপনার সিভিটাকে আপডেট করে রাখবেন, সো দ্যাট যখন প্রয়োজন পড়ে তখন আপ টু ডেট সিভিটা বা রেজুমেটা যখন যেখানে দরকার সেখানে ফরওয়ার্ড করে দিতে পারেন। আপনার পার্সোনাল স্টেটমেন্টটা, যেটা আপনার অ্যাপ্লিকেশনের সিঙ্গল মোস্ট ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, এটাকে হাতে অনেক সময় নিয়ে, অনেক চিন্তা ভাবনা করে ড্রাফট করবেন, লিখবেন, মাল্টিপল মানুষজনের থেকে ফিডব্যাক নেবেন। আমি যখন আমার পার্সোনাল স্টেটমেন্ট লিখেছিলাম, আমি কিন্তু অনেকজনকে পার্সোনাল স্টেটমেন্ট ফরওয়ার্ড করেছি, তাদের থেকে ফিডব্যাক নিয়েছি। কাদের কাছে ফরওয়ার্ড করবেন? এমন সিনিয়র্সদের কাছে যারা বিদেশে গিয়েছে পড়তে, যারা নিজেরাই পার্সোনাল স্টেটমেন্ট আগে লিখেছেন, যারা আপনাকে কনস্ট্রাকটিভ অ্যাডভাইস দিতে পারবেন। চেষ্টা করতে পারেন যে আপনার যদি কোনো প্রফেসর থেকে থাকেন, কোনো যদি টিচার থেকে থাকেন যিনি বিদেশে পড়তে গিয়েছেন, তার থেকেও হেল্প নেওয়ার, যাতে একাডেমিক পার্সপেক্টিভটা আপনি তার থেকে পেতে পারেন। অ্যান্ড অফকোর্স অনেকবার লিখবেন, এডিট করবেন, রিভাইজ করবেন, দেখবেন যে ফাইনাল যে পার্সোনাল স্টেটমেন্টটা আসবে সেটার অনেক ক্ষেত্রে একদম ইনিশিয়াল ভার্জনের সাথে কোনো মিলই থাকবে না, সেটা থেকে বহু গুণ সেটা বেটার হবে। রাইট, রিরাইট, এডিট, রিএডিট যতবার প্রয়োজন ততবার করেন, যাতে করে ফাইনাল প্রোডাক্টটা এক্সিলেন্ট একটা প্রোডাক্ট হয়। অ্যান্ড অফকোর্স এতবার লেখার পরে, এডিট করার পরে আপনার যে ফাইনাল স্টেটমেন্ট অফ পারপাসটা আছে সেটাকে সময় থাকতে সাবমিট করবেন, অর্থাৎ ডেডলাইনের আগে সাবমিট করবেন। ডেডলাইনটা প্লিজ মিস করবেন না, এটা একেবারেই পসিবল না। সো ডেডলাইনটা মিস করবেন না, টাইম থাকতে সাবমিট করবেন, অনেকবার লিখবেন, অনেকবার এডিট করবেন, মাল্টিপল সোর্সেস থেকে ফিডব্যাক নেবেন। আই ক্যান নট সে দিস এনাফ, আপনার স্টেটমেন্ট অফ পারপাসটা কিন্তু আপনার পুরো অ্যাপ্লিকেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, এটাতে কিন্তু কোনো রুম ফর এরর নেই। স্কলারশিপ এসেস নিয়ে যদি আরও বিস্তারিত বলি, বিভিন্ন স্কলারশিপের জন্য কিন্তু বিভিন্ন স্টাইলে স্কলারশিপ এসেস লিখতে হয়। আমি যদি সেভেনিং স্কলারশিপের কথাই বলি, সেভেনিং স্কলারশিপের আন্ডারে আমার কিন্তু 4টা ডিফারেন্ট এসে লিখতে হয়েছিল। 4টা ডিফারেন্ট এসেতে দেখা গিয়েছিল আমার লিডারশিপ স্কিলস নিয়ে কথা বলতে হয়েছে, নেটওয়ার্কিং স্কিলস নিয়ে কথা বলতে হয়েছে, আমি কোন কোন ইউনিভার্সিটিতে কেন অ্যাপ্লাই করছি সেটা নিয়ে কথা বলতে হয়েছে, আমার ফিউচার প্ল্যান কি সেটা নিয়ে কথা বলতে হয়েছে। সো এই প্রত্যেকটা এসে কিন্তু অনেক ইম্পর্টেন্ট এসে, এবং প্রত্যেকটাই দেখা গিয়েছে আমি কিন্তু ডেডলাইনের বহু আগে থেকে লেখা স্টার্ট করেছি, অনেকবার এডিট করেছি, রিএডিট করেছি। সেভেনিংয়ের ওয়েবসাইটে গিয়ে দেখেছি যে ওরা এই এসেগুলো কীভাবে চায়, কোন ফরম্যাট ফলো করে চায়, সব কিছু এনশিওর করে আমি লেখা ট্রাই করেছি। তো আপনি যেই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন সেই স্কলারশিপের এসেগুলোর নিয়ে এনাফ রিসার্চ করবেন। এখানে কিন্তু আপনার অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে। আপনি কেন এই স্কলারশিপ নিয়ে এনথুজিয়াস্টিক, আপনি কেন বিদেশে পড়তে যেতে চান, আপনার ফিউচার প্ল্যান কি, আপনার একাডেমিক ইন্টারেস্ট কি, আপনার একাডেমিক সাকসেস ফ্যাক্টরসগুলো কি কি, আপনি কেন এই স্কলারশিপ পাওয়ার জন্য খুবই উপযোগী একজন ব্যক্তি, সব কিছু কিন্তু আপনার এই স্কলারশিপ এসেগুলোতে তুলে ধরতে হবে। সো অফকোর্স এসের টপিকটা ভালো মতো পড়বেন, এসের টপিক থেকে তারা কি চাচ্ছে ভালো মতো পড়বেন, তারা কোন স্ট্রাকচার ফলো করে আপনার থেকে এসে চাচ্ছে সেটাও একটু ভালো মতো পড়বেন। যেমন সেভেনিং স্কলারশিপ কিন্তু ওরা খুব সেট একটা স্ট্রাকচারের মধ্যে আপনার আনসার্সগুলো চায়, সো এই স্ট্রাকচার ফলো করেই কিন্তু
লিখতে হয়। ওয়ার্ড লিমিট নিয়ে সাবধান থাকবেন যাতে করে ওয়ার্ড লিমিট এক্সিড না করে ফেলেন, আবার ওয়ার্ড লিমিটের চেয়ে বেশি কম না লিখে ফেলেন। সো সব কিছু নিয়ে কেয়ারফুল হয়ে আপনার ওভারঅল এসেসগুলো লিখবেন, মাল্টিপল মানুষজনের কাছে রিভিউ করাবেন, রিভিউ করিয়ে তারপরে সাবমিট করবেন। স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য আর অ্যাডিশনাল কী কী ডকুমেন্টেশনস প্রয়োজন সেগুলোরও একটা চেকলিস্ট তৈরি করে ফেলবেন। দেখা যাবে লেটার অফ রেকমেন্ডেশন প্রয়োজন, আপনার হয়তো বা আলাদা একটা সিভি বা রেজুমে প্রয়োজন, তার পাশাপাশি আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টস হয়তো বা প্রয়োজন হবে, তার পাশাপাশি আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের অন্যান্য কোনো সার্টিফিকেটস থেকে থাকে সেগুলো প্রয়োজন হবে। সো যা যা ডকুমেন্টেশন প্রয়োজন একটা চেকলিস্ট তৈরি করে ফেলবেন সেই ডকুমেন্টেশনের, যাতে সব কিছু আগে থেকে রেডি করে রাখতে পারেন, অ্যাপ্লিকেশন করার সময় স্মুথলি অ্যাপ্লাই করে ফেলতে পারেন। স্কলারশিপ এসে নিয়ে যেহেতু একটু আগে কথা হচ্ছিলই, আপনাদেরকে একটা বিষয় নিয়ে একটু অবগত করে দিই, সেটা হচ্ছে প্লেজারিজম। অর্থাৎ স্কলারশিপ এসে নিয়ে যখন আপনারা কাজ করবেন বা আপনারা এসেটা যখন লিখবেন, প্লিজ বি ভেরি কেয়ারফুল যে অন্য জায়গা থেকে কপি করে যাতে কোনো ইনফরমেশন আপনার স্কলারশিপ এসেতে না থাকে। অটোমেটিক কিন্তু আপনার এসেটা রিজেক্ট হয়ে যাবে। কোনো জায়গায় যদি আপনি কারো উক্তি বা কারো কোনো একটা কোটেশন বা কোনো একটা ডায়লগ ইউজ করতে চান, দ্যাটস ডিফারেন্ট, চাইলে ইউজ করতে পারেন, বাট সেটা কোটেশন মার্কের আন্ডারে থাকতে হবে, কার ডায়লগ সেটা উল্লেখ করা থাকতে হবে। সো সেটা একেবারেই ভিন্ন ব্যাপার। কিন্তু অন্য কোনো জায়গা থেকে তথ্য ইউজ করে বা অন্য কারো লেখা এসে থেকে ইনফরমেশন নিয়ে কপি করে আপনার এসেতে লিখবেন না, বিকজ তারা কিন্তু অ্যাডভান্সড সফটওয়্যার ইউজ করে যার মাধ্যমে তারা প্লেজারিজম খুবই কুইকলি ধরে ফেলতে পারবে। এবং আপনার লেখায় যদি প্লেজারিজম কোনোভাবে এসে যায় তাহলে কিন্তু অটোমেটিক আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। সো আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারা ওভারঅল স্কলারশিপ এবং ফান্ডিংয়ের জন্য যদি আপনাদের অ্যাপ্লাই করার প্ল্যান থাকে তাহলে পুরো প্রসেসটা কিভাবে করতে পারেন, কোন দেশে অ্যাপ্লাই করার জন্য কোন স্কলারশিপগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন সেটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছেন। আমরা আমাদের এই প্লেলিস্টে কিন্তু বিদেশে অ্যাপ্লাই করার আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি ইন ডেপথ। সো আপনি বাকি ভিডিওগুলোও দেখে নিতে পারেন যাতে করে আপনার বিদেশে অ্যাপ্লিকেশনের প্রসেসটা সহজেই শুরু করে দিতে পারেন।